বর্ষা বিদায়ের পালা, পুজো হয়ে গেছে, কালী পুজো আসছে, কিন্তু বৃষ্টি যেন থামছেই না। হঠাৎই ভর দুপুরে দেখা গেল আকাশ কালো, সেই কালো আকাশ হঠাৎ করেই মেঘ ঝেঁপে বৃষ্টি। দুপুরেই কলকাতা শহর জুড়ে বৃষ্টি। কলকাতা সংলগ্ন এলাকায় কত পরিমাণ বৃষ্টি হলো এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় জল রয়ে গিয়েছে, তার জন্য ট্রাফিকের সমস্যা হচ্ছে। অফিস থেকে বাড়ি ফেরার সময়, কলেজ থেকে ফেরার সময়, এই সময়ে ট্রাফিক স্লো, মানে এরপরে ট্রাফিক জ্যাম। কি অবস্থা শহর কলকাতা দেখুন, ঠনঠনিয়া। জল দাঁড়িয়ে গিয়েছে ভিআইপি বাজার। হঠাৎই বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস ছিল, কিন্তু এত বৃষ্টি হবে হঠাৎ করে এত কম সময়ের মধ্যে বুঝতে পারা যায়নি। মিন্টো পার্ক, কলকাতার যদুবাবুর বাজার, দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজার, জলে রাস্তা ফুটপাত একাকার। আলিপুর চিড়িয়াখানা। ঠিক কতটা বৃষ্টি হলো খুব কম সময়ের মধ্যে, যার জন্য এই অবস্থা কলকাতার রাস্তার। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, আবহাওয়ার পূর্বাভাস ছিল যে কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, কিন্তু খুব কম সময়ের মধ্যে এতটা বৃষ্টি হবে তা বোধহয় ভাবা যায়নি। কত বৃষ্টি হলো কলকাতার কোথায়, যার জন্য এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় জল রয়ে গেল? হ্যাঁ, শুধুমাত্র বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গে লক গেট বন্ধ, যেটা কলকাতার একটা বড় সমস্যা, পুরনো সমস্যা, ইংরেজ আমলের থেকে সেই সমস্যা। কারণ আমরা দেখছি যে আজ পূর্বাভাস একটা ছিল মাঝারি বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তরে, কিন্তু যোধপুর পার্কে ভারী বৃষ্টি হয়েছে, 83 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং আমরা যদি আরও একটু দেখি যে ঠনঠনিয়ার কথা তুমি বলছিলে অতনু, ঠনঠনিয়াতেও 52 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও বালিগঞ্জে 58 এবং তারাতলা সংলগ্ন এলাকাতেও 55, 56, কোথাও 57 মিলিমিটার বৃষ্টি। কালীঘাটে 56 মিলিমিটার বৃষ্টি। অর্থাৎ এই যে 2 ঘন্টায় এত পরিমাণ বৃষ্টি, মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির কাছাকাছি গাঢ়ে নিঃশ্বাস ফেলছে। আর যোধপুর পার্ক তো ভারী বৃষ্টি হয়েছেই, সংখ্যা তাই বলছে। অন্তত এই বৃষ্টির জল সরে যেত, হয়তো এতটা জমে যেত না, কিন্তু দুপুর 1:20 থেকে লক গেট বন্ধ, কারণ 3:22 আসবে জোয়ার, আর সেই জোয়ারের জল নেমে যেতে আরও সময় লাগবে। 5:20 লক গেট খুলবে, তারপর জল হু করে নামবে। কিন্তু আপাতত জেট সাকশন মেশিন এবং ম্যানহোলের মুখ খুলে যতটা পারা যায় ততটা চেষ্টা করছেন কলকাতা পুরসভার কর্মীরা। অর্থাৎ যতক্ষণ জোয়ারের জল না নামছে ততক্ষণ লক গেটও খোলা যাচ্ছে না, এবং এই পরিস্থিতিও থাকবে। তবে দ্রুত জল নেমে যাবে লক গেট খোলা হলে। যেহেতু লক গেট বন্ধ ছিল, তাই হঠাৎ করে এই শহরে এতটা জল জমে গেছে। কিন্তু বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি বলছে? এইরকম বৃষ্টির সম্ভাবনা কি আর এই মরশুমে আছে? লক গেট এখনও বন্ধ রয়েছে, 5:20 খুলবে, তারপর আশা করা যায় জল নেমে যাবে। কিন্তু এই জলই শেষ নয়, বর্ষা বিদায়ের আগে অন্তত আগামীকাল আরও একবার ভিজতে হবে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, রবিবার থেকে হাওয়া বদল হবে। আর এই যে বজ্রপাত হচ্ছে, শুধু বৃষ্টি তো নয়, একদম আতঙ্ক ধরিয়ে বজ্রপাত হচ্ছে। সেই বজ্রপাতের কারণ হচ্ছে বিহার ঝাড়খণ্ড পর্যন্ত উত্তর পশ্চিমের হাওয়া চলে এসেছে, বর্ষা বিদায় নিয়েছে বেশ কিছু এলাকা থেকে বিহার ঝাড়খণ্ডে। কিন্তু এদিকে সাগর পাড় থেকে যে দক্ষিণ পশ্চিমের বাতাস, এই দুয়ের সংস্পর্শেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের মুহুর্মুহু আওয়াজ, যার জন্য একটা আতঙ্ক ধরছে। আগামীকালও বৃষ্টি হবে কলকাতা এবং সংলগ্ন এলাকায়, অন্তত 7-8 জেলাতে সেই সতর্কতা থাকছে। আগামীকালও বৃষ্টির দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও 2-1 ঘন্টা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা সহ কলকাতার কিছু অংশে। অর্থাৎ এই বৃষ্টি শনিবার কাল পর্যন্ত তো চলবেই, এবং রবিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে সোমবার মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
কারণ উত্তর পশ্চিমের হাওয়া আমাদের বাংলাতেও ঢুকে পড়তে পারে মঙ্গলবারের মধ্যে, এমনটাই বলছে হাওয়া অফিস। অর্থাৎ বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে আগামী মঙ্গলবার থেকে, সেই পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশ্বাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতন, ধন্যবাদ। মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। আজকে কিছুটা উইথড্রল হয়েছে, আমাদের বিহারের কিছু অংশ হয়েছে, ইউপির পুরোটাই প্রায় হয়ে গেছে এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এইসব অঞ্চল থেকে আমাদের মনসুন উইথড্রল হয়েছে। সিকিম এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের কিছু অংশ আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মনসুন বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে হঠাৎ দেখা গেল ইডি তদন্তকারী আধিকারিকরা তারা তৎপর হয়ে উঠলেন এবং নিয়োগ দুর্নীতি তদন্ত করতে তারা সল্টলেকে মন্ত্রী সুজিত বসুর অফিস, বিসি ব্লকে যে অফিস রয়েছে সেই অফিসে সকাল 7টায় তারা পৌঁছে গেলেন। কতক্ষণ ধরে সেখানে তল্লাশি চলল, ঠিক কিসের সন্ধানে ছিলেন তারা, সেখানে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, কতক্ষণ ধরে তল্লাশি চললো? দেখো, একেবারে প্রায় 11 ঘন্টার কাছাকাছি তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে এই তল্লাশি অভিযান 2024 সালের জানুয়ারি মাসে সুজিত বসুর বাড়িতেও ইডির আধিকারিকরা প্রায় 14 ঘন্টা তল্লাশি অভিযান চালায় এবং আজ সকালে দেখা গেল একযোগে মোট 6টি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়। তার মধ্যে সুজিত বসুর সল্টলেকের বিসি ব্লকের অফিস, তার রেস্তোরাঁ এবং তার ছেলের নামে যে ধাবা রয়েছে, এই 3টি জায়গা। এই অফিসে কতক্ষণ ছিলেন তদন্তকারী অফিসাররা? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, প্রায় 11 ঘন্টা অতিক্রান্ত, 7টা থেকে 5টা এখনো তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তাদের কাছে কিছু তথ্য এই নিতাই দত্তের বাড়িতে গত 2023 সালের ডিসেম্বর মাসে অভিযান চালিয়ে তারা বেশ কিছু তথ্য সামনে আনে এবং সেখানে দেখা যায় বেশ কয়েকজনের নাম রয়েছে যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এই মামলাকে সামনে রেখেই কিন্তু সুজিত বসুর অফিস সহ এই দমদম পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার বাড়িতেও ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান। ধন্যবাদ রৌনক। আমার সঙ্গে অপর সহকর্মী সান্নিক রয়েছেন আমার সঙ্গে, মাফ করবেন সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, তোমার থেকে একটু জানতে চাইব, গোলাঘাটায় সুজিত বসুর ছেলের ধাবা, সেখানেও ইডির অভিযান ছিল, কতক্ষণ সেখানে তদন্তকারীরা ছিলেন? দেখো, আসলে যেটা জানা যাচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে এখানে অর্থাৎ সুজিত বসুর ছেলের যে ধাবা অর্থাৎ সমুদ্র বসু তার যে ধাবা, সেই ধাবাতেও কিন্তু ইডির অভিযান চলছে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অভিযান সেই অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে যে সকালবেলা প্রায় 9:45 নাগাদ এখানে আধিকারিকেরা আসেন, ইডির আধিকারিকেরা, এবং সেখানে যে তল্লাশি তারা শুরু করেছিলেন এবং সেই তল্লাশি কিন্তু এখনো পর্যন্ত চলছে। কেন্দ্রীয় আধিকারিক তারা কিন্তু এখনো পর্যন্ত ভেতরেই আছে এবং যেটা জানা যাচ্ছে যে এখানকার যা যা আর্থিক লেনদেন হয়েছে সে আর্থিক লেনদেনের বিষয়গুলো বিভিন্ন ফাইল থেকে, বিভিন্ন ল্যাপটপ থেকে সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত দেখা হচ্ছে, অর্থাৎ এখনো যে তল্লাশি চলছে সেই ছবি এখনো কিন্তু অব্যাহত আছে। ধন্যবাদ। সুজিত বসু এ প্রসঙ্গে কি বলছেন একবার শোনা যায়। ইলেকশন যত এগিয়ে আসবে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু যা যা ওদের আছে আমাদের উপর আক্রমণ আসবে, এটা তার প্রতিফল। রেস্টুরেন্টে গিয়ে কি পাবে? যাক রেস্টুরেন্টে। আমরা কত বাধা দিই, কারণ আমরা বাধা দিতেও চাই না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে কাজটা হচ্ছে এটা মানুষ কি ভালোভাবে নিচ্ছে? করা হোক, ওরা টার্গেট করবে, ওদের কাজ এটা করবে। যারা এসেছিলেন তারা বলছে কিছু পেয়েছে, আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত। মানুষকে তারা ফাঁদে ফেলতে চায়, আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে। নাহলে এতবার আমি ইলেক্টেড হই না, 10 বার ইলেক্টেড হয়েছি। যারা করছে করতে দিই, ফল তো নিশ্চয়ই আসবে। বাড়ির 2জন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ কেউ ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, যারা করছে তারা বলতে পারবে। শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে, দুনিয়ার সবাই জানে, A to Z সবাই জানে। রাজীব রঞ্জন কুমার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিধাননগর গোয়েন্দা বিভাগ তাকে পুলিশ হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ কি? না, এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা করেছে। কিভাবে প্রতারণা করেছেন, কত টাকার প্রতারণা? অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপ,
তো অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে প্রতারণার অভিযোগে কিন্তু একেবারে এই প্রমোটার রাজীব রঞ্জন কুমার তাকে গ্রেপ্তার করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। প্রথমে কিন্তু একেবারে যে বিধাননগর পূর্ব থানায় অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি লিখিত অভিযোগ দায়ের করেন যে তিনি প্রতারিত হয়েছেন, এবং এরপরে সেই তদন্ত মামলায় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এরপরে রাজীব রঞ্জন কুমার অভিযুক্ত প্রমোটার তাকে বিহার থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়। কলকাতায় আনার পরবর্তী ক্ষেত্রে তাকে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে এবং আদালতে পেশ করা হয়, এবং 10 দিনের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে যে এই ব্যক্তি একেবারে যে অবসরপ্রাপ্ত বিচারপতি তার থেকে যে কয়েক কোটি টাকার বেশি কিন্তু হাতিয়ে নিয়েছে, প্রতারণা করেছে। মূলত যেহেতু জমি দেখিয়ে সেখানে ফ্ল্যাট বাড়ি দেখিয়ে সই জাল করে মূলত এই বাড়ি বিক্রি করেছে তার কাছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরবর্তী পুলিশরা জানতে পারছে বিহারের যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু একেবারে একটি রাজনৈতিক দলের তিনি কিন্তু একেবারে প্রার্থী হওয়ার কথা ছিল, এবং তার আগে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনায় ইতিমধ্যে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত প্রমোটারকে হেফাজতে নিয়ে। যে অবসরপ্রাপ্ত বিচারপতির কাছ থেকে প্রতারণা করা হয়েছে তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, শুনুন। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না, সল্টলেকের প্রমোটার। তা আমাকে একজন দালাল বললো একটা বাড়ি বিক্রি আছে, তা আমিও তখন বাড়ির খোঁজ করছিলাম। তখন এই আমার এই যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। ওর সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে এবং প্রায় বিজনেসের জন্য কিছু টাকা দিতে বলে। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। এই ভদ্রলোক অনেক লোককেই এরকম করেছে এবং তাদের টাকা ফেরত দেয়নি। আর আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে রোটাং না ওই হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। রাজীব রঞ্জন কুমার যে বাড়িতে থাকতেন সেই বাড়ির দেখভালের দায়িত্বে যিনি কেয়ারটেকার, যিনি তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার বাড়িতে গিয়েছিলাম। সেই বাড়িতে গিয়ে তার কাছ সঙ্গে যখন আমরা কথা বললাম তখন তিনি বলছেন যে এখানে আসতেন, এখানে থাকতেন, আর কি করতেন শুনুন। কাজ বন্ধ করতেন। তা ধরুন আজকে পুজোর 2 দিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয়, এখনো অবধি ঢালাইটা হয়নি। কারণ কি হঠাৎ কাজ বন্ধ হলো জানেন আপনি? ওই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কেননা আমি এখানে সিম্পলি একটু কাজই করি, আর ওই ভিতরের খবর কিসের জন্য বন্ধ কি ব্যাপার আমি এর মধ্যে যোগাযোগ করেছিলাম কোম্পানির সুপারভাইজারকে। উনি বললো 7-8 তারিখে আমাকে বলছিল হওয়ার সম্ভাবনা আছে, এটাই আমি জানি। আর আপনাকে কি এখানে কাজে রেখেছিল রাজীব রঞ্জন কুমার, কিন্তু কি আসতেন এখানে? হ্যাঁ, উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন না। বিহারের কোনো কিছু উনি ঘটে বা কোনো এরকম কিছু বলছেন? এটা শোনা কথা, কি বলেন তো, আমি শুনছিলাম যে উনি বিহারে নাকি ইলেকশন লড়ছে, ইলেকশনে দাঁড়াবে। কোন পার্টি আপনি জানেন? এই সব কিছু জানি না। লড়ছেন শুধু জানতেন? এইটাই জানতাম। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। কেউ আসছে না কোম্পানির? এখন তো কেউ আসে না। রাজীব রঞ্জন কুমারের বাড়ি এটা বলতে পারবো না, এটা সেটাও আমি জানি না। এটা তো বলতে পারবেন। পুজোর আগে এসেছিল। পুজোর আগে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার প্রমোটার রাজীব রঞ্জন কুমার এই যে একাধিক যে বাড়ি দেখা যাচ্ছে, জমি সহ বাড়ি সই জাল করিয়ে কিন্তু একেবারে প্রতারণা করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পূর্ব থানায় তিনি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়, এবং কলকাতায় আনার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই এফি ব্লকের এফি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল, এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এবং এখানে যেন প্রমোটার যারা নিয়োগ করেছিল কেয়ারটেকার, তিনিও জানাচ্ছেন পুজোর আগে পর্যন্ত কাজ হচ্ছে, তারপরে সম্পূর্ণ কাজ বন্ধ। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তার বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত প্রমোটারকে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এই রাজীব রঞ্জন কুমার আসলে কে? রাজীব রঞ্জন কুমারের এক রাজনৈতিক পরিচয় রয়েছে বিহারে। রাজীব রঞ্জন কুমার এর আগে 2020 সালে বিহার বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, যদিও গোহারা হেরেছিলেন। আর এবার জানা যাচ্ছে তিনি এনডিএর সম্ভাব্য প্রার্থী, অর্থাৎ রাষ্ট্রীয় লোকদলের তিনি প্রার্থী।
সম্ভাব্য প্রার্থী বলে জানা যাচ্ছে। 2025-এ বিভূতিপুর বিধানসভা থেকে তিনি লড়তে পারেন। মারাত্মক অভিযোগ আনন্দপুরের এক কলেজ ছাত্রীকে অচৈতন্য করে ধর্ষণ, জোর করে মদ খাওয়ানো হয়েছে এবং তারপর তাকে ধর্ষণ করা হয়। অভিযোগ তো তেমনই। 26শে সেপ্টেম্বরের ঘটনা। তরুণীর ফ্ল্যাটে এই নির্যাতন হয়েছে বলে অভিযোগ। অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। 8ই অক্টোবর আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অমিত, আনন্দপুরের ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইবো। আনন্দপুর থানায় এসে একজন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বা পড়ুয়া তিনি অভিযোগ করেছেন যে 26 তারিখ তারই সহপাঠী তার ফ্ল্যাটে এসে তাকে মদ্যপান করিয়ে এবং খাবার খাইয়ে সে যেমন তাকে ধর্ষণ করেছে এবং তিনি 8 তারিখে থানায় এসে লিখিতভাবে অভিযোগ করেন এবং অভিযোগ পাওয়ার পর আনন্দপুর থানার তরফে অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণের মামলা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে কিন্তু তাই সহপাঠী যারা হয়েছে তিনি কিন্তু পলাতক, গ্রেফতার হয়নি। তো আলিপুর আদালতে আনন্দপুর থানার তরফে নির্যাতিতা তরুণীর বা ভিকটিম গার্লে 164 বা গোপন জবানবন্দি করাতে যে আবেদন করা হয় তা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। 13 তারিখ আদালতের কাছে নির্যাতিতা গোপন জবানবন্দি দেবেন কি ঘটেছিল। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যে দাবি করা হচ্ছে নির্যাতিতা যে অভিযোগ করছেন তাতে যার বিরুদ্ধে অভিযোগ তিনি সহপাঠী এবং নির্যাতিতা সেদিন বাড়িতে সন্ধ্যেবেলা বাড়িতে ছিলেন এবং তাদের সহপাঠী সেই ফ্ল্যাটে সেই ভাড়া ফ্ল্যাটে আসেন, এসে বলেন কিছু জিনিস তিনি ফেলে গিয়েছেন সেগুলো নিতে এসছেন। এরপরই তাকে জোর করে মদ খাইয়ে খাবার খাওয়ানোর পর সে যখন অচৈতন্য হয়ে পড়েন বা নেশাগ্রস্ত হয়ে পড়েন সেই সময় তারপরে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। ধন্যবাদ। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে এই অভিযোগ আসে থানায় এবং সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে টাকা চাওয়া হয়। তরুণীর অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক মুর্শিদাবাদ থেকে। জানবো এই বিষয়ে আরো। আমার সঙ্গে অনুপ রয়েছেন ফোনে। অনুপ, সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের একেবারে অশ্লীল ছবি ভাইরাল করিয়ে দেওয়ার নাম করে কিন্তু হুমকি দেওয়া হয়, টাকা চাওয়ার অভিযোগ ওঠে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মূলত এই ঘটনায় লেকটাউন থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করে, তার পরবর্তীতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। গত জুলাই মাসে অভিযোগ যখন দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযোগে জানানো হয় যে 5 বছর ধরে এই তরুণীর সঙ্গে উদয় আগরওয়াল নামে এক যুবকের পরিচয় ছিল এবং বেশ কয়েকবার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কিন্তু তুলে রেখেছিলেন এই যুবক, এই ব্যবসায়ী। পরবর্তীতে সেই ছবি যখন সম্পর্ক বিচ্ছেদ হয় এই ছবি একেবারে ব্ল্যাকমেইল করা হয় যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে এবং টাকা দিতে হবে। এবং যখনই এই ঘটনা হুমকি ফোন আসে এই তরুণী যখন অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে উদয় আগরওয়াল নামের যুবককে ব্যবসায়ী তাকে ইতিমধ্যে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ থেকে আজকে আদালতে পেশ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সেই মোবাইলে থেকে বেশ কিছু অশ্লীল ছবি ঘনিষ্ঠ মুহূর্তে সেই ছবি কিন্তু উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনটি ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সিজ করা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে পাবো। ধন্যবাদ। একটু করে লন্ডনের ছবি দেখাবো আপনাদের। আসলে উৎসব শেষ হইয়াও হয় না শেষ। তো লন্ডনে টেমস নদীর ধারে লাল বাবা রাইসের হাত ধরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। লন্ডনের টেমস নদীর ধারে লাল বাবা রাইস টেমসে দুর্গা প্যারেড। আসলে পুজোর পরেও পুজোর রেশ। মধুকৈটববিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি
यशो देहि दिशो जय। পুজো ঘিরে ভারতীয় তথা বাঙালি সংস্কৃতির অসামান্য এক অনুষ্ঠান আয়োজিত হয় লন্ডনে। সাত সমুদ্র 13 নদী পারে ইংল্যান্ডেও মা দুর্গার আরাধনায় মাতেন প্রবাসী বাঙালিরা। এই উদ্যোগে সঙ্গী হয়েছে লাল বাবা রাইস। লাল বাবা রাইসের উদ্যোগে ও বেঙ্গল গ্লোবাল হেরিটেজের ব্যবস্থাপনায় লন্ডনে দুর্গা প্রতিমা বিদায়েও থাকে অভিনবত্ব, যার নাম লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেড। মায়ের প্রতিমা জানিয়ে টেমস নদীর উপর চলে লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেড। সেই প্রতিমাও এবার তৈরি হয়েছে ওয়ারউইকে। এর আগের বছরগুলিতে প্রতিমা কলকাতা থেকে আনা হলেও এবার উদ্যোক্তারা প্রতিমা তৈরি করিয়েছেন ওয়ারউইকের এক মৃৎশিল্পীকে দিয়ে। 11 তারিখে আমরা টেমস প্যারেডের জন্য আমরা আমাদের দুর্গা মূর্তি নিয়ে যাচ্ছি। আমাদের দুর্গা মূর্তি এবারে ইউকেতে নিজের বাড়িতে বানানো, যে বানিয়েছে সে আমাদের সাথেই আছে, দেবব্রত। মাটি আর পুনর্ব্যবহারযোগ্য বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করেছেন এক বঙ্গ সন্তান দেবব্রত মুখোপাধ্যায়। বিশ্ব উষ্ণায়ন আর কার্বন ফুটপ্রিন্ট কমাতেই এমন অভিনব উদ্যোগ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। গ্লোবাল বাঙালির প্রাণের উৎসবে মেতে ওঠার আনন্দের শরিক লাল বাবা রাইস। The Warwickshire Shakajuri are excited to join the Lal Baba Rice Thames Durga Parade 2025. এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন আপনিও। দ্য হেরিটেজ বেঙ্গল গ্লোবাল আয়োজিত লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেড সরাসরি দেখুন নিউজ 18 বাংলায় শনিবার 11 অক্টোবর। সবাই আসুন টেমস দুর্গা প্যারেডে। বলো দুর্গা মাই কি জয়। নিউজ 18 বাংলা।